সঙ্গীতই তো আসলে আমার একমাত্র ওষুধ। হ্যাঁ, আমার আসলে ওষুধ খুব একটা আমাকে স্যুট করে না। হ্যাঁ, গানটা স্যুট করে। সো এই জন্যই গান দিয়ে আসলে আমার হিলিং প্রসেসটা আসলে পুরো গানই একমাত্র আমার মেডিসিন। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আকাশের অনেক ইচ্ছে। আকাশ চায় আজ আমাদের মাঝে এমন একজন অতিথি হয়ে আসুক যার কথা, সুরে, গানে সততা মিলেমিশে একাকার হয়। যেখানে শব্দরা ব্যর্থ হয় সেখানে তার গান কথা বলে। হ্যাঁ দর্শক, যার কথা বলছি তিনি গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী অটমনাল মন। 2 দশকের বেশি সময় ধরে ব্যতিক্রম কথা আর সুরের গানে স্বতন্ত্র সত্তা তৈরি করেছেন তিনি। তুই আমার মন ভালো রে, ফাতেমা, পেপার, রিস্কি, ক্লাস 9, জেসমিন ইত্যাদি তার সৃষ্ট গানগুলো বেঁচে থাকবে অনেক দিন। আর এই গানের প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো বহুমুখী প্রতিভার অধিকারী অটমনাল মনের সঙ্গে। চলুন গল্প আড্ডায় ডুব দেই। কেমন আছেন? ভালো, এবং ভালো থাকি সবসময়। হ্যাঁ, এবং আপনাকে দেখলেও সবসময় ভালো লাগে, আনন্দে থাকি, আর গানের মানুষকে দেখলে ভীষণ ভালো লাগে। তবে আমার একটা কথা আছে, মাঝে আপনি বেশ কিছুদিন আসলে খুব নীরব ছিলেন। এই সাম্প্রতিক সময়ে আপনাকে আমরা দেখছি যে সঙ্গীত আকাশে নতুন করে চাঁদের মতো আপনি আলো ছড়াচ্ছেন মন, অটমনাল মন। এই সময়গুলো কতটা উপভোগ করছেন আপনি? অনেক বেশি উপভোগ করছি, এবং যে সময়টা আমি আসলে ছিলাম না, এইটা আসলে আমার দর্শক, শ্রোতা, ভক্ত তাদের সাথে হয়তো বা ছিলাম না, কিন্তু আমি আমার সাথে কিন্তু ছিলাম এবং গান নিয়েছিলাম। আচ্ছা। এবং আমি ওই সময়টা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে অনেক রিসার্চ করেছি, সেগুলো নিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা, বিভিন্ন ধরনের গিটার তৈরি করা। সো এইগুলো নিয়ে একদম পুরো কারখানার মতো একটা করে ফেলেছিলাম আমার বাসার মধ্যে। সো পরবর্তীতে আমি একটা সময় এটা অফ করে দিলাম, যে দেখলাম যে এটা আসলে অনেক সময় সাপেক্ষ, এবং আসলে আমার মাথার থেকে যে পরিমাণে গান বের হয়, আমার হাত দিয়ে তো সেই পরিমাণে যন্ত্র বের হচ্ছে না। সো আমি বরং ওইটাকে একটা ফর্মুলা করে কোনো কারখানায় যদি এটা বলি যে তোমরা বানাও, আমি আইডিয়া দেই। সো আমি দেন কেম ব্যাক টু মিউজিক এগেইন। সো এরপরে আবার আর কি সরব হলাম আর কি, যে হ্যাঁ আমি আছি, আমি যে নাই এটা ভাবছো, মাঝে মাঝে একটু করে জানান দিচ্ছেন, তবে আমরা চাই আরো বেশি বেশি করে জানান দিবেন। এবং সাম্প্রতিক সময়ের কাজগুলো নিয়ে জানতে যাই। সম্প্রতি গানওয়ালাদের নিয়ে আসলে এক সুতোয় গাঁথার এক মহৎ উদ্যোগ বলতেই হবে। গানওয়ালাদের গান 2 আয়োজিত হয়েছে এবং সেখানে আপনি পারফর্ম করেছেন। আপনার পারফরমেন্স ওখানে যারা বসে দেখেছে তারা তো সবাই মন্ত্রমুগ্ধ হয়ে আসলে উপভোগ করেছে, কিন্তু আমরা এটাও দেখেছি যে অনলাইনে যারা দেখেছে তারাও ভীষণভাবে উচ্ছ্বসিত হয়েছে। সেই অভিজ্ঞতার কথা, আয়োজনের কথা একটু শুনতে চাই। না, এটা প্রথমত আমি অনেক দিন পরে লাইভ শোতে গান গাইলাম। এর মাঝখানে ব্যাটে বলে হচ্ছিল না, হয়তো শো আসছিল কিন্তু আমার হচ্ছিল না, বা আমি হয়তো যখন চাচ্ছিলাম আমি হয়তো এরকম মনোপুত শো পাচ্ছিলাম না। সো এরপরে যখন এই গানওয়ালাদের গানের কনসেপ্টটা আমি জানলাম, তো আমি এক বাক্যে আমি রাজি হলাম যে এটা তো খুব ভালো, যে একদম সিঙ্গার সংরাইটারদেরকে নিয়ে এই জায়গাটা। সো আমি আসলে একটু আমার ডাউট ছিল, যদিও আমি যথেষ্ট কনফিডেন্ট একজন মিউজিশিয়ান, তারপরেও ডাউট ছিল যে আমি অনেক দিন তো আসলে লাইভে গানটা করি না। সো আসলে কি এমন কি হবে যে সবাই কি অবাক হয়ে তাকাতে থাকবে, এটা আবার কোন গান, বা গানটা কি আদৌ পারে কিনা এই ভাবনা আপনার মাথায়? হ্যাঁ, আমি বিষয়টা আসলে খুব অনেস্টলি এই জন্য বলছি যে এটা আমি হয়তো নাও বলতে পারতাম যে আমার ভেতরে কি ছিল। হ্যাঁ, যেহেতু ভালো হয়েছে পারফরমেন্স, বলতেই পারতাম যে না, কিন্তু আমি বলছি যে আমার এরকম আমার সন্দেহ ছিল যে আসলে কি এই জিনিসটা আমি কি আসলে রিলেট করতে পারবো তাদের সাথে, ওই কানেকশনটা। কিন্তু হ্যাঁ, আমি নিজে আসলে শব্দ হারিয়ে ফেলেছি তাদের সাড়া দেখে, যেটা চিন্তাই করা যায় না। এটা যদি একটা কোনো ওপেন এয়ার বা হতো, সেটা যে কোন আমার গানগুলো আসলে গাইতে হচ্ছিল না। এবং যখন সাম্প্রতিক সময়ের গানের কথা বলছি, আমার মাথায় কিন্তু সেই আপনার জনপ্রিয় গানগুলোর কথা ভাসছে, ঘুরছে। ফাতেমা গানটির জনপ্রিয়তার কথা আসলে নতুন করে বলার কিছু নেই। এই গানটির পেছনে বা এই গানটির সৃষ্টির পেছনে কি নেপথ্যে কোনো গল্প আছে? এটা ফাতেমা, এই আইডিয়াটা আমার হঠাৎই এসছে, এবং গানটা কিন্তু আমার ঢাকায় বসেই লেখা। এবং মেবি শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসেই লেখা, কারণ ওই সময়টাই আমি মনে করি যে আমার যে মস্তিষ্কের যে আসলে বিকাশ, এবং আসলে যে আমার কাব্যের যে উপলব্ধি, সো এইটার একটা বড় অংশ জুড়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পাবলিক লাইব্রেরি, টিএসসি, কারণ এখানে বন্ধুদের সাথে আড্ডা, এখান থেকেই নতুন করে আমার আসলে পারফর্মার হয়ে ওঠা, প্রতিদিন বসা, প্রতিদিন গিটার নিয়ে বাজানো।
সো ওই সময় হঠাৎ করে আমার 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 মাথায় আসলো যে আমি আসলে একটা কোনো নাম নিয়ে কোনো একটা গান করতে চাই। তো এই নামটি কেন? আচ্ছা, এইটার প্রথম কারণ হচ্ছে যে আমি এর আগে যখন নাম নিয়ে গান যারা করছে তাদেরকে আমি দেখেছি যে খুবই একটু আছে না যে মানে তারা খুব কাব্যিক কাব্যিক নাম সবসময় দেখেছে, বা খুব পশ আছে না যে নীলাঞ্জনা, অঞ্জনা, রঞ্জনা, সবসময় এরকমই। হ্যাঁ, বেলা বোস, মানে নামটার মধ্যে একটা ভারী কি ব্যাপার আছে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে আসলে ঠিক মানে হালকা নাম না, কিন্তু ডিফারেন্ট একটা নাম, যে নামটা শুনতে খুব সাধারণ কিন্তু আবার অসাধারণ। হ্যাঁ, সো এই জন্য আমি অনেকগুলো নাম আমি লিখলাম, অনেক ধরনের, মানে চরিনা, ফাতেমা, এরকম অনেকগুলো নাম লিখলাম। তখন আমি ফাতেমাটাই আসলে লক করলাম। আচ্ছা। হ্যাঁ, সো এবং আমার যেটা হচ্ছে গল্পটা, যেটা হচ্ছে স্কুলে থাকতে তো আমরা অনেক সময় এরকম এরকম অনেকেই হয়েছে যে বন্ধু বান্ধব সহ গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ, নিজেও দাঁড়িয়েছি দু একবার। হ্যাঁ, বলতে দ্বিধা নেই, অকপটে স্বীকার করছি। হ্যাঁ, স্বীকার করছি। আচ্ছা। তো এই সময় আমি মানে কিছু ফ্রেন্ডদেরকে দেখতাম যে তারা এরকম ঠিক এক্স্যাক্টলি ফাতেমার মধ্যে যে গল্পটা আছে, যে সাইকেল নিয়ে পিছনে যাচ্ছে, আবার কোথাও টিস করতেছে, হ্যাঁ, আবার ঝাড়ি খাচ্ছে, এই ধরনের জিনিস। তো এই একটা অবজারভেশন, যা লিখেছি সবকিছুই তো অবজারভেশন না। আমার মনে হয় যে 75% আসলে আমার কাল্পনিক, যে কতটা রসালো করা যায়। নিশ্চয়ই। এবং নতুন কাজের প্রসঙ্গে একটু জানতে চাই, গেল জুলাই আপনার কথা এবং সুর সঙ্গীতে নতুন গান প্রকাশ করেছেন আকাশের নানা ইচ্ছে। এখনকার সময়ে বা এই সময়টাতে আমরা যেমনটা সময় আছি, একটি গান আসলে কেমন দর্শক সাড়া পাবে সেটা ঠিক কতদিন পরে বোঝা যায় বা কতটা সময় পার হলে বোঝা যায়? এটা একটা খুব কঠিন প্রশ্ন এবং এটার উত্তরটা খুব কঠিন। কিন্তু আসলে আমি আসলে যেভাবে তৈরি হয়েছি, বা আমি সবসময় যখন গান করেছি, আমি আসলে এটা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমার মধ্যে ওই প্রবণতাটাই কখনো কাজ করে নাই যে এমন একটা গান বানাই যেটা খুব পপুলার হয়ে যায়। আচ্ছা। এবং আমি মনে করি সবসময় যে আমার গানগুলো হচ্ছে গিয়া কিছুটা হোমিওপ্যাথের মতো, নিশ্চয়ই, যেটা আসলে খুব স্লোলি কাজ করবে। হ্যাঁ হ্যাঁ। সো আমি জাস্ট গান করা নিয়ে, মানে একটা গান যখন বানাই ওটা নিয়ে খুব এক্সাইটেড থাকি, বা আমার সারাউন্ডিংস যারা থাকে, আমার সঙ্গী, তাদের কাছ থেকে তাদের রেসপন্সটা কেমন হলো সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে, বা আমার যারা মিউজিক মেট আছে। হ্যাঁ, এবং আমি বললাম না যে আমার আত্মতৃপ্তির জন্য আমি গানটা করি। সো আমি নিজে যখন আসলে একটা গান ওভাবে বানাই, সো এই জন্য বলাটা খুবই কঠিন যে একটা গান আসলে কতদিন পরে এইটার ফিডব্যাক আসতে পারে। এবং আমি যতটুকু শুনেছি যে এখন আপনি যে গানগুলো নিয়ে কাজ করছেন বা প্রকাশ করছেন, সেই গানগুলো বেশ অনেক আগেই করা বা লেখা আছে, এমনও অনেক গান আছে, কিন্তু আপনি সিন্দুক থেকে একটি একটি করে বের করছেন, তাই কি? হ্যাঁ, ব্যাপারটা এরকমই। তবে নতুন গানও হচ্ছে, কিন্তু আমার পুরনো গানগুলো আসলে এত বেশি পরিমাণে জমে গেল কিভাবে এতগুলো গান? এইটা আসলে এখানে কমপ্লেক্স আছে। এটা আসলে সবকিছু মিলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংস্থা, বিভিন্ন ধরনের সঙ্গীত সওদাগরদের পাল্লায় আমি পড়েছি আসলে। সো দুঃখজনক। এইটা হয়তো জানি না, এগুলোর কারণে আসলে প্যাচ লেগেছে। সো হার্ড ড্রাইভ থেকে এখন আবার সব বের করছি। আচ্ছা, এখন একটা একটা করে আমরা পেতে পারি। হ্যাঁ। স্থপতি, গীতিকার, সুরকার এনামুল করিম নির্ঝরের নতুন অ্যালবাম বুঝলাম, যে অ্যালবামে আপনি অনেকটাই জ্যাজ আঙ্গিকে সঙ্গীত পরিচালনা করেছেন এবং কোনাল, মাশা, অন্তরা, দোলার 4টি গান প্রকাশিত হয়েছে। এই গানগুলো তৈরির পেছনের গল্পগুলো একটু শুনতে চাই আপনার কাছে। নির্ঝর ভাইয়ের সাথে প্রায় 2010 থেকে আমার কাজ হচ্ছে। তো যদিও আমি আসলে আমার নিজের গানের কাজটাই সবসময় বেশি মানে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, কিন্তু আবার যারা আসলে এরকম মৌলিক গান নিয়ে কাজ করছে তাদের এই বিষয়টা আমার সবসময় টানে। এবং নির্ঝর ভাইয়ের গানগুলো তো একদমই ওনার মতো হয় এবং উনি মৌলিক গান নিয়ে অনেক কাজ করে। তো আমি আবার বসলাম গান নিয়ে যে অনেকদিন ধরে তো গান হচ্ছে না, চল কিছু কাজ করি, এবার কি করা যায়। সো এবার তখন আমি নিজে বললাম আর কি যে ব্লুজ গান করি চলেন। আচ্ছা, 4-5টা বলে কি, তাহলে আমার একটা প্ল্যান আছে, 4টাই মেয়ে হইতে হবে। তাই আমি সেটার কারণ কি বললো যে না, আমার কেন যেন মনে হচ্ছে মানে হঠাৎ করে, মানে সাধারণত 4টা মেয়ে, বাংলাদেশের মেয়ে 4জনই ব্লুজ গান গাচ্ছে, ব্যাপারটা
এটা আমি দেখতে চাচ্ছি, নতুনত্ব একটা বিষয় হবে। সো তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে একটু আমি কয়েকটা ব্লুজ নাম্বার এখানে বসে গাই, আপনাকে ওই ভাইবে আমি আনি একটু। সো তখন আমরা বসে আর কি জ্যাম ট্যাম করলাম, আমি গিটার বাজাতে থাকলাম, তখন উনি আসলে লিখতে থাকলো এবং গানগুলোর সুর হতে থাকলো। এনামুল করিম নির্ঝর ও অপি করিম দম্পতির মেয়ে রশ্মি প্রতি বছর 2 লাইন করে গান গাইছে, আর আপনি সে গানে গিটার বাজাচ্ছেন। রাইট। এই বিষয়টা আপনি কতটা উপভোগ করছেন? এটা আমি খুবই উপভোগ করছি যে আসলে সে আস্তে আস্তে বড় হচ্ছে, হ্যাঁ, এবং সেই তার বড় হওয়ার সাথে আমি একজন সাক্ষী। হ্যাঁ, মেমোরিতে থেকে যাচ্ছে সবকিছু। অবশ্যই, হ্যাঁ। এবং শিল্পী রাফি আলমের একটি গান রয়েছে দূর থেকে, এবং সেই গানটি প্রকাশের পর আপনি এরকমটা বলেছিলেন যে কানের আরাম থাকবে বেশ অনেক দিন। শিল্পী রাফি আলমকে যদি মূল্যায়ন করতে বলি, কি বলবেন আপনি? রাফি আলম আসলে প্রথমত হচ্ছে যে সে মিউজিক মেট হিসেবে বা আমার একজন ক্লায়েন্ট হিসেবে, ছোট ভাই হিসেবে সে আসলে খুবই ভালো এবং সে খুব সিনসিয়ার। সো এবং তার গান, আমার সাথে যে গান করা, এটাতে একটা কনসিস্টেন্সি আছে সব সময়, মানে সে একটার পর একটা নতুন নতুন করে গান করে যাচ্ছে। সো প্রতিনিয়ত যখন এরকম একটার পর একটা গান করা হয়, ভুল ত্রুটি এগুলো থাকলে আস্তে আস্তে শুধরাতে থাকে বা নতুন দিগন্ত আসলে উন্মোচিত হয়। সো এইটার কারণে সো এর মাঝখানে বেশ কিছু ইন্টারেস্টিং কাজ আসলে করেছি ওর সঙ্গে। তো এই জন্য লাস্ট যে গানটা, এটা আসলে মানে ডিজাইনটা, সাউন্ডটাই এমনভাবে ডিজাইন করা যে এটার একটা গুড ভাইব আসলে থাকবে এবং খুব সুদিং, এয়ার ফ্রেন্ডলি একটা ট্র্যাক, যেটা অনেকটা সময় আসলে আমাদের মনে থেকে যাবে, গানটি থেকে যাবে। এবং নতুন পুরনো সব শিল্পীদের সঙ্গেই আপনার গান করার অভিজ্ঞতা রয়েছে এবং আপনি সবসময় চেষ্টা করেন এই কাজটি করার। যেমন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বড় বোন নাবিলা নূর কুহুর কথা এবং সুর এবং আপনার সঙ্গীত পরিচালনায় যে গানটি আমরা পেয়েছি শহুরে মায়া, এবং এই গানটির বিষয়ে বা আপনার সাথে কাজের এক্সপেরিয়েন্সের বিষয়ে আসলে নাবিলা নূর কুহু যেটা লিখেছিলেন সামাজিক মাধ্যমে, যে আপনার মেধা এবং গানের প্রতি আপনার আবেগ, পেশাদারিত্ব তাকে সবসময় মুগ্ধ করেছে। এই যে গান সৃষ্টি বা গানের পরিকল্পনা হতে থাকে, তার পেছনে তো নানান গল্প থাকে। আপনি কি করে গানের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই গল্পটি শুনতে চাই। সেটা হচ্ছে যে আমার সঙ্গে আসলে অনেক দিন ধরেই নাবিলা নূর কুহু ফেসবুকে ছিলেন। অনেক দিন না, হয়তো বা 6-7 মাস বা বছরখানেক হতে পারে, আমার ঠিক মনে নেই। তো এর মধ্যে আমার সাথে একটু কথা হলো মেসেঞ্জারে। তো তখন বললো যে আমি আপনার সাথে কাজ করতে খুব ইন্টারেস্টেড ভাইয়া, আপনার কাজ আমার খুব ভালো লাগে। সো আমি আসলে একটু সাহস করে আসলে লিখেছি, সো আমি একটু গানটা পাঠাই, এটা আদৌ কিছু হচ্ছে কিনা আপনি একটু দেখবেন। সো সে খুবই আসলে বিনয়ের সাথে আমাকে অ্যাপ্রোচটা করেছে। তো তারপরে আসলে আমি তার ট্র্যাকটা শুনি, যে সে যেটা একটা জাস্ট এমনি একটা এরকম তুড়ি বাজিয়ে বাজিয়ে সে গানটা গেয়েছে, কোনো ইনস্ট্রুমেন্টও নাই। সো সাথে সাথে আসলে আমি দেখতে পেলাম যেন গানটা এরকম করে আসলে করলে খুব ভালো হবে। সো আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম এবং আমি একটা স্ট্রাকচার আমি তখনই বানিয়ে ফেললাম। চমৎকার অভিজ্ঞতা হয়েছে একসাথে কাজ করার। এবং সে যেটা হচ্ছে এরপরে তার ফিডব্যাকটা আসলে সে খুবই এত বেশি বিস্মিত এবং এত বেশি মুগ্ধ যে সেটাও আসলে আমার খুব ভালো লেগেছে, সেভাবেই তিনি প্রকাশ করেছেন। এবং আপনার সব ব্যথা বেদনার সঙ্গীত এবং জীবনে যত দুঃখ কষ্ট যাই এসেছে, আপনি সঙ্গীতের মাধ্যমেই তা উপশম করার চেষ্টা করেছেন। তাহলে কি সঙ্গীতকে আপনার জন্য থেরাপি বলতে পারি? হ্যাঁ, এটা তো সবসময় সঙ্গীতই তো আসলে আমার একমাত্র ওষুধ। হ্যাঁ, আমার আসলে ওষুধ খুব একটা আমাকে স্যুট করে না। হ্যাঁ, গানটা স্যুট করে। সো এই জন্যই গান দিয়ে আসলে আমার হিলিং প্রসেসটা আসলে পুরো গানই একমাত্র আমার মেডিসিন। তাহলে কি একটু আমাদেরকে থেরাপি দিবেন? আমরা একটু কানের আরাম নিতে চাই, এখন একটি গান শুনতে চাই। কি গান শোনাবেন? আমার আপকামিং একটা গান, যে গানটা আমার খুব পছন্দের একজন কবি ছিলেন, যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই, মানে ওই এলাকাতেই শাহবাগে আড্ডা দিতাম আমরা, শৈবাল আদিত্য, তার লেখা এবং আমার সুর। তুমি আমার চন্দ্রবিন্দু সই, তোমায় ছাড়ায় আমি কেমনে নিখুঁত হই,
তুমি আমার চন্দ্রবিন্দু সই, তোমায় ছাড়ায় আমার আমি কেমনে নিখুঁত হই। তুমি বিনে আধেক আমি, তুমি বিনে আধেক আমি পূর্ণ মানুষ নই। তোমায় ছাড়ায় আমার আমি কেমনে নিখুঁত হই। তুমি আমার চন্দ্রবিন্দু সই, তোমায় ছাড়ায় আমার আমি কেমনে নিখুঁত হই। তুমি আমার সম্ভাবনার আকার, তোমায় ছাড়া অসম্ভবই স্বপ্ন হওয়া সাকার। তুমি আমার হৃদয় ডাঙার ফুল, তোমায় ছাড়ায় আমার সবই দীর্ঘকারের ভুল। তুমি আমার স্বপ্ন কৃষক, তুমি আমার স্বপ্ন কৃষক, আমি সবুজ ভুই। হাতটা যদি ধরো সখা সময়কে জিতবই। তুমি আমার চন্দ্রবিন্দু সই, তোমায় ছাড়ায় আমার আমি কেমনে নিখুঁত হই। বাহ, এত সুন্দর সুন্দর গান আপনি এতদিন ধরে লুকিয়ে রেখেছেন এবং একদমই পারফেক্টলি বলেছি আমি যে সিন্ধুকে রেখে দিয়েছিলেন, সেই গানগুলো একটি একটি করে একদম রহস্য এখন উন্মোচিত হচ্ছে। চমৎকার। এবং আপনার গানের একটা আসলে সক্রিয়তা একটা বিষয় আছে যে আপনি একেবারে নিজের একটি ধারায় গান করেন। যেই ধরনের বিষয় নিয়ে কেউ গান করতে চায় না বা যেই পথে কেউ পা বাড়াতে চায় না বা হাঁটতে চায় না, আপনি সে পথেই হাসতে হাসতে পা বাড়াচ্ছেন, হাঁটতে থাকেন। এর কারণটা কি, রহস্যটা কি? এটার আসলে পেছনে যেতে হবে এইটা বলতে গেলে, যদি একটু ছোট্ট করে শুনি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি তো অনেক ছোটবেলা থেকেই গান করি এবং আমার মামারা গান করতো, আমার মাও গান করতো, আমার মাও খুব ভালো গান করতো। তো আমি এমন হয়েছে যে আমি মামাদের সঙ্গেও আমি অনেক সময় স্টেজে উঠেছি বা তারা নিয়ে গেছে ছোট থাকতে। হ্যাঁ, তো আমার ঠিক মনে নেই 3, 4, 5 এরকম। তো এরকম আমি উঠেছি। তো তখন যেটা হচ্ছে যে আমি অনেক ছোটবেলায় অনেক বড় বড় মানুষের গান করতাম, যাদের গান মানে দাঁত ভাঙাটা কঠিন কঠিন, হ্যাঁ, গান এবং গেয়ে ফেলতাম। তো এরপরে ওই ছোট বয়সে আমার এক ধরনের উপলব্ধি হলো, এবং হয় না যে ধরেন প্রতিদিন আমি স্কুল থেকে আসতেছি, স্কুল থেকে আসার সময় একটা আইসক্রিমওয়ালা দাঁড়ায় আসতেছি, আইসক্রিম খাচ্ছি, এটা তো আমার ভালো লাগবে না। একদিন ফুচকা খেতে ইচ্ছা করবে, একদিন ভেলপুরি খেতে ইচ্ছা করবে, আমার ঠিক তাই। আমি দেখলাম না, মানে এই গানগুলো তো সব হ্যাঁ ঠিক আছে, কিন্তু এগুলো তো আমার মতো না, মনের কথাগুলো বলে। হ্যাঁ, আমি তাহলে এমন কিছু বিষয় নিয়ে গান করতে চাই যেই বিষয়টা নিয়ে গান করতে চায় না অধিকাংশরাই। সো আমি সেই অল্প মানুষের, অল্প সংখ্যক শিল্পীদের দলে আসলে নিজেকে ফেলতে চাইছি সবসময়, যে যারা একদম যে বিষয়গুলোতে আলোকপাত করা হয় না সেই বিষয়গুলো নিয়ে লিখবে বা সেই বিষয়গুলো নিয়ে গাইবে এবং সেই সাহসটা রাখবে। এবং আপনার যারা ভক্ত বা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করে যে আসলে সঙ্গীতের জীবনে আপনার যে মূল্যায়নটা পাওয়ার কথা, প্রাপ্য মূল্যায়ন আপনি পাননি, সেটা আপনি কতটুকু অনুভব করেন? আমি আসলে এটা অনুভব করি না। ওকে, ঠিক আছে, আমি যদি এটা অনুভব করতাম তাহলে আমি হয়তো হতাশ হয়ে যেতাম। নিশ্চয়ই, কারণ আমি এখানে আসলে বিলিভার, এবং আমি মনে করি কি যে আমার আসলে যখন যে জিনিসটা পাওয়ার কথা আমি তখন সেই জিনিসটা পাবো। তবে হ্যাঁ, সব সচেতনতার দিক থেকে হয়তো আমরা যে জায়গায় আছি, যে অবস্থানে আছি, হয়তো আমার গানের যে বিষয়, আমার গানের যে প্যাটার্ন, যে ধরন, হয়তো সেই ধরনটা হয়তো যুক্ত হতে বা সেটার সাথে কানেক্টেড হতে বা কমিউনিকেট করতে হয়তো শ্রোতাদের একটু সময় লাগছে। কিন্তু আমার বিশ্বাস যে আসলে এই যোগাযোগটা আসলে স্থাপিত হয়ে গেলেই তখন আমি আমার যোগ্য সম্মানটা ঠিকই পাবো। এবং কয়েক মাস আগে আপনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন যে এখন চারিদিকে আন্তর্জাতিকভাবে ছলনাবাজি এবং ভণ্ডামি চর্চা হচ্ছে এবং খুব সম্ভবত আসলে চারিদিকে অসংখ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সে প্রসঙ্গে কথাগুলো বলেছিলেন। কোন ভাবনা থেকে বলেছিলেন আসলে? আবারও কঠিন একটা সময় ফেলে দিলাম। এটা কঠিন নয়, এটা একটু কন্ট্রোভার্সিয়ালই বটে। আচ্ছা, আসলে তো এটা হয়, মানে এই জিনিসগুলো তো আসলে অনেক সময় ফিল করি, এবং সেখানে আসলে আমি ব্যক্তিগতভাবে বিষয়টা কানেক্ট করি না, যে আসলে মানে আমার কথাটা তখন আনি না। তখন আমি দেখি যে হ্যাঁ, আশেপাশে আমি অনেক ছেলে মেয়েদেরকে চিনি যারা অনেক প্রতিভাবান, কিন্তু তাদেরকে তো পুরস্কার পেতে দেখছি না আমি। সো ওই জায়গাটা থেকে আমার এই ভাবনাটা এসছে।
একটা কষ্ট থেকেই, আক্ষেপ থেকে আসলে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে 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 সিঙ্গারটার গান বা যে মিউজিশিয়ানটার গান, যে প্লেয়ারটার প্লেয়িং আমার পছন্দ না, তাকেই সবসময় দেখতেছি, তাকে অ্যাক্টিভ দেখছি, গুড দেখতেছি, কিন্তু এই ধরনের রিকগনিশন যখন আসে তখন কিন্তু একটু খারাপ লাগা আসতে পারে। মানে একজন এরকম প্র্যাকটিসিং আর্টিস্ট হিসেবে বা মিউজিশিয়ান হিসেবে, যে কেন যোগ্যরা ওই জায়গাটা পাচ্ছে না বা পুরস্কৃত হচ্ছে না। তাহলে কি ওদেরও এটা হওয়ার জন্য কি ওদের কোন কোন বিষয় আসলে অ্যাক্টিভ হওয়া প্রয়োজন? নিশ্চয়ই। তাহলে সেভাবে তারা আসলে পরিকল্পনাও করতে পারে সামনে। নিশ্চয়ই। আপনার মজার একটি গান রয়েছে, সেই গানটির কথা বলতে চাই। দাগে পা দিলে বাদ, বাপের আগে হাঁটা, 2 লাইনের বেশি বুঝলে নাম তার কাটা। সুরটাকে একটু ধরবেন, আমরাও শুনতে চাই। হ্যাঁ, শিওর। দাগ পাতিলে বাদ, বাপের আগে হাঁটা, 2 লাইন বেশি বুঝলে নাম তার কাটা, বাসি ফু দেওয়ার আগে দৌড় 2 দিল্লি ক্যান, ডিসকোয়ালিফাইড, কপালে তোর ছাটা। দাগে পাতিলে বাদ, বাপের আগে হাঁটা, 2 লাইন বেশি বুঝলে নাম তার কাটা, বাসি ফু দেওয়ার আগে দৌড় 2 দিল্লি ক্যান, ডিসকোয়ালিফাইড, কপালে তোর ঝাঁটা। তরকারিতে যতটা নুন লাগে তার বেশি দিলে গেলা যায় না, প্রয়োজনের অতিরিক্ত নিয়ে কোনো লাভ হয় না। তবু তোমার এই বারবার ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, দাগে পা দিলে বাদ, বাপের আগে হাঁটা, 2 লাইন বেশি বুঝলে নাম তার কাটা, বাসি ফু দেওয়ার আগে দৌড় 2 দিল্লি ক্যান, ডিসকোয়ালিফাইড, কপালে তোর ঝাঁটা। কিন্তু আমি ডিসকোয়ালিফাইড বলতে পারলাম না, দুর্দান্ত ছিল। মজার একটি গান। এই গানের গল্প আসলে কি ছিল? এরকম একটি গান কেন করেছেন আপনি? আচ্ছা, এই গানটা আমি বলবো যে এই গানটা অনেকটা ওই সময়ের বা ওই অ্যালবামের জন্য এটা একটা ব্যর্থ গান ছিল। এটা হচ্ছে বোরহান আহমেদ বৃহান নামে আমাদের একজন কলিগ ছিল, বড় ভাই, যে হচ্ছে গানও করতো, একটু খুব শখের বসে গান করতো এবং কাভার ডিজাইন করতো। সো তখন সে আসলে আমাকে বললো যে কিছু এরকম একটা ইন্টারেস্টিং গান করো, তো তখন তার জন্য এরকম একটা ইন্টারেস্টিং গান আমি এটা করেছিলাম ওই অ্যালবামে। এবং সেটার মধ্যে তার কিছু ভাবনাও ছিল, যে জন্য আসলে লিরিকেও ওভাবে নামটা দেওয়া ছিল যে অটোমনাল মুন অ্যান্ড বৃহান। মানে শেষের দিকে কিছু লাইন আছে যে কি যেন, মা বাবা করতো বারণ, শুনিনি তাদের কথা। সো আমি খুব রিলেট করি যখন মানে মনে হয় যে কেউ একজন আমাকে আমার কনসেপ্টেই কিছু বলছে, তখন আমি ব্যাপারটা খুব রিলেট করি। এবং জীবনেরই তো কথা, আসলে গানটি মজার, কিন্তু সেটার মাঝেও অন্তর্নিহিত অনেক কিছু কিন্তু লুকিয়ে আছে, সেগুলো খুঁজে বের করাই শ্রোতাদের কাজ। এবং আপনার সম্পর্কে আমি এটাও শুনেছি, গীতিকবি আসিফ ইকবালের সঙ্গে এক বসাতেই নাকি আপনি 6টি গান বসে একদম সুর পরিচালনা করে ফেলেছিলেন, পুরো আয়োজন কমপ্লিট করে ফেলেছিলেন। এটি কি আপনার সর্বোচ্চ রেকর্ড ছিল, নাকি সেই রেকর্ড এখন পর্যন্ত ভাঙা হয়নি বা ভাঙতে চান? না, এটা আসলে আমি কখনো মানে এভাবে আসলে করে হিসাব করিনি, কিন্তু আমার এরকম হয়েছে যে অনেকেই আছে, মানে আমি তাদের আসলে নাম করতে চাই না যে, কিন্তু সেই বন্ধুরা মানে তারা অনেক সময় দেখেছে যে আমাকে খবরের কাগজটা সামনে এনে দিয়ে বললো কি সুর করতো, তো আমি একদম খবরের কাগজটা ধরে প্রায় অর্ধেক পাতা পর্যন্ত আমি ননস্টপ গেয়ে গেছি, মানে সুর করে করে প্রত্যেকটা লাইন একদম আমি গেয়ে গেছি এভাবে। সো আমি আসলে এটা নিয়ে প্র্যাকটিস করতাম যে যেন একটা লাইন আসলে এটাকে কিভাবে সুরটা করতে হয়। সো এখনো ঠিকঠাক হয় কিনা আমি জানি না, কিন্তু আমি এটার জন্য চেষ্টাটা করি অলওয়েজ। কারণ এই ভাবনাটা আসলে আমি জানি না একটু দীর্ঘায়িত করে ফেলছি কিনা বিষয়টা, ঠিক আছে, যে আমি একটা লাইন আমার মতো করে আমি একটা সুর আসলো, সো পরবর্তী মুহূর্তে আমার এটা মনে হতেই পারে যে না, এটা কি এরকম করলে কেমন হয়। সো এই যে খুঁতখুঁতে বা এই সূচিবাই বিষয়টা আসলে ভালো, মানে উন্নয়নের জন্য ভালো, আসলে নিজের ক্ষেত্রে আসলে ভালো। এবং আপনি এমন একজন মানুষ, আমরা যেটা দেখেছি আপনাকে, যে মাটির হাড়ির সঙ্গে আপনি পিয়ানোর যুগলবন্দি করেছেন, আবার গিটারে আপনি ভায়োলিনের সুর তুলেছেন, এবং সেই সাথে যদি বলি যে সান্তরের সঙ্গে আপনি গিটারে সেই আবেগটি তুলে ধরেছেন। এবং আপনার এত প্রতিভা দেখে আমাদের আরেক প্রিয় মানুষ
আরেক গুণী সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী বলেছিলেন যে আপনি আমাদের দেশের অহংকার। বাদ্যযন্ত্রের প্রতি আপনার যেই আবেগ, সেটা নিয়ে আসলে একটু শুনতে চাই, সেই ভাবনার জায়গাতে জানতে চাই। এটা আসলে আমার এই পাগলামিটা আসলে খুব ছোটবেলা থেকেই। আচ্ছা। এবং যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন হচ্ছে আমি কি করতাম, যখন বাসায় কেউ থাকতো না তখন আমার ছোট মামার একটা এরকম একটা ডেক সেট ছিল, ন্যাশনাল প্যানাসোনিক, মানে তখন তো আসলে টেপ রেকর্ডারেই সবাই গান শুনতো। সো ওই সেটের মধ্যে আমি হচ্ছে মানে ইয়ে করতাম, মানে ওই সেটটা শুনে শুনে গান প্র্যাকটিস করতাম। তো একবার আমার মনে আছে যে আমি বাথরুমে তো এক ধরনের রিভার্ভ তৈরি হয়, সো আমি বাথরুমের মধ্যে হারমোনিয়ামটা নিয়ে গেলাম আর আমার সামনে কিবোর্ডটা বসালাম আর এখানে গিটার। সো মাইকেল জ্যাকসনের আর্থ সং যে গানটা, সো ওইখানে একটা পিস আছেন ট্রাং টাং, সো আমি কি করতেছিলাম, গিটারে স্ট্রাম করতেছিলাম, ট্রাং টাং ট্যাং, ডান হাত দিয়ে বাজতেছে, এবং আমি কি করছিলাম আমার পায়ের সাথে হারমোনিয়ামের ব্লোটা লাগাই রাখছিলাম দড়ি দিয়ে, যে ওটাতে সো এই ধরনের গবেষণা আসলে অনেক আগে ক্রিয়েটিভিটি অ্যানালাইসিস সেই সময়, মাই গড। সো এটা তো বাসায় কেউ জানলে তো মার খাবো, কিন্তু আমি এইগুলো করেছি। এবং আপনি এত মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ এবং আমাদের এত ভালোবাসার প্রিয় একজন মানুষ, কিন্তু আপনাকে কেন আমরা সিনেমায় সেভাবে পাই না? আমি বলতে চাই যে এটাতে আসলে আমার কোনো দায় নেই, মানে আমি দায়ী না এটার জন্য। আচ্ছা। আমি অবশ্যই কাজ করতে চাই, সো ওরকম কোনো সুযোগ আসলে আমি অবশ্যই করতে চাই। আমি করেছিলাম ঢাকাটাকে একটা গান করেছিলাম, যেটা হচ্ছে ওই তেলাপোকা পাখি নাকি পোকা এটা বলো তো, সো এটা করেছিলাম। সো আরও হ্যাঁ কিছু ইয়েতে কথা হচ্ছে, আমি নিশ্চিত না হয় বলতে পারছি না, কিন্তু অবশ্যই আমি করতে চাই। আমি যখন আশেপাশের দেশে আমি যখন দেখি যে অনেক ভালো ভালো গান আছে, গান হচ্ছে সিনেমার জন্যে, সো ওই জায়গাটা থেকে অবশ্যই আমার খুব আফসোস হয় যে কেন আমরা এরকম খুব ভালো ওরকম কথার বুকে লাগা কথাগুলো কেন সিনেমাতে বলতে পারি না। মানে অ্যাটলিস্ট কোনো ধার করা কোনো ইয়া না, কোনো কাভার না, আগে করা কিছু না, নতুন একদম আধুনিক সময় উপযোগী কিছু। সেটা সত্যি আসলে আমরাও চাই, এবং আপনার থেকে চাই, এবং আপনার মতো গুণী যারা আছেন সবার থেকেই চাই আসলে। এবং আপনার গাওয়া একটি জনপ্রিয় গান তুই আমার মন ভালো রে, এই গানটি তো আসলে অনেক প্রিয় শিল্পীরও প্রিয় গান। এই গানটির সৃষ্টি নেপথ্যের গল্পটা শুনবো। এটা হচ্ছে আসিফ ভাই আমাকে অনেকগুলো লিরিক দিলেন যখন ওই যে প্রথম 6-7টা গান হয়ে গেল, এক বসাতেই 6-7টা গান শুরু করে ফেললাম ওনার বাসায়। তো তারপরে উনি বললো যে না, তোমার সাথে তো আমি চিন্তা করেছিলাম অল্প কিছু গান করব। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমারই আসলে আর্কাইভ থেকে বের করতে হবে গান। সো তখন যেটা হলো প্রায় 40-45টা গান আমি করে ফেললাম সুর। তখন বললো যে এটা তো আসলে একা গিয়ে শেষ করা যাবে না, সো আমরা চলো একটা প্রজেক্ট করি আসিফের কথায় মনের গান। সো তখন আমরা ওই অ্যালবামটার প্ল্যান করলাম এবং ওটার জন্য শুরুতে আমরা একটা প্রোগ্রামও করেছিলাম আসিফের কথায় মনের গান, যেটা আসলে আমাদের উদ্বোধনও করেছিল লাকি একান্ত। আচ্ছা। লাকি ভাই আমাকে আসলে অনেক আগের থেকেই চিনতেন এবং উনি আমাকে খুব স্নেহ করতেন। সো এরপরে আমরা ওই যে আসিফের কথায় মনের গানের জন্য গান বাছা শুরু হলো, যে এইটা ন্যান্সি গাবে, এইটা শোয়েব গাবে, এটা মাহাদি গাবে, এইভাবে আমাদের এই করা হচ্ছিল। সো তখন যে তুই আমার মন ভালো রে এই লাইনটা যেই শুনলাম, তখন আমি বললাম যে এইটা তো আমি গাবো, কারণ এটা মনে হয়, এটা শুনলেই মনে হচ্ছে আমার গান, আপনার গান। সো এই ক্ষেত্রে আমি একটু লোভী বলা যায়। ভালো গানের সাথে এই বিষয়গুলো কিন্তু কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সেই লোভটা একটু কাজ করা ভালো। হ্যাঁ, এটা তো রিলেট করা যায় অবশ্যই। এবং অনেকক্ষণ গানের গল্প শুনছিলাম, আপনার জীবনের গল্পে একটু আসতে চাই। এবং আপনার জীবনে আসলে পুরোটা জুড়েই তো গানই রয়েছে, সঙ্গীতই রয়েছে, সঙ্গীত চর্চার মাঝে আপনি বেঁচে থাকেন। তবে আপনার জীবনের স্বপ্ন আপনি যেভাবে পূরণ করছেন, আপনার একমাত্র সন্তান শ্লোক, 11 বছরের সন্তান, তাকে নিয়েও নিশ্চয়ই আপনার স্বপ্ন রয়েছে। তাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? আমি আসলে এতটুকুনি স্বপ্ন দেখি যে সে আসলে মানুষ হবে, একজন সৎ মানুষ হবে। আর হচ্ছে মানে এটা অনেক বাবা বা মায়েরা অনেক সময় বাচ্চাদেরকে চাপিয়ে দেয় যে ঠিক আছে তো বাবা ভালো খেলো আর তোকে এটা হতে হবে, বা বাবা গান বলে তোকে হতে হবে। এটা আসলে আমি মনে করি কি যে এই টেন্ডেন্সিগুলো বাচ্চাদের এমনিতেই প্রকাশিত হয়, যে অমুকের ছবি আঁকতে ভালো লাগে,
তার গান গাইতে ভাল লাগে, তার খেলা করতে ভাল লাগে। সো আমি আসলে এটাই চাই, ওর যেটা ভাল লাগে ও সেটাই করবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওর কি আপনার গানের প্রতি আগ্রহ আছে, বা সে কি নিজে কখনো গান করতে চায় বা গুনগুন করেও গায়? রিসেন্টলি দেখি না, বাট ছোটবেলায় আমি যখন গিটার বাজাতাম তখন ও ইউকুলেলেটা নিয়ে এসে বাজাতো। আচ্ছা, এটা আসলে বলা যায় না, এটা আসলে বলাটা খুবই কঠিন, কারণ আমার ছোট ভাই শুভেন্দু, ওর কথা বলি, ও ছোটবেলায় এরকম হয়েছে যে আমি ওকে গিটার ধর বাজা, তখন আমি গান গা, এই গানটা ধর, আমার গান গাইতে ভালো লাগে না। আমি তাহলে বাজা না, ও তখন বাজাইতেও ভালো লাগে না। তার কয়েক বছর পরে ও বললো আমার বাজাতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে না। সো এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে আসলে এটা বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয় একটা মানুষের। সো যদি ওর শ্লোকেরও যদি কখনো ইচ্ছা হয়, যদি ভালো লাগে, ভালোবাসে, করবে। সেই পূর্ণ স্বাধীনতা আপনি তাকে দিয়ে রেখেছেন, এবং চমৎকারভাবে আসলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তবে আজকের আয়োজনটা শেষ করতে চাই আরো একটু গান শুনে, আরেকটা গান শুনতে চাই। আসলে অনেক গান করেছি আমি, এই গানটাও হচ্ছে আমি অনেক আগেই করা গান, কিন্তু রিলিজ করা হয়নি। একটু করে আমি শোনাই এটা। নিশ্চয়ই। কাকরাইলে কাক নাই, হাতি ঝিলে হাতি নাই, মালিবাগের মালি নাই, মৌচাকে মৌচাক নাই। বেলি রোডে গিয়ে তো দেখিনি কোনো বেলি, কাকলিতে হাজার খুঁজে পায়নি তো কাকলি। পরিবাগের পরীরা কোথায় হারিয়ে গেল, চামেলি বাগে চামেলি নাই, এটা কেমন কথা বলো। নামের সাথে কাজের মিল নাই, কেমন স্বভাব, একটা যদি কাজ করো তার 100 গুণ না ভাব। নামের সাথে কাজের মিল নাই, এ কেমন স্বভাব, কে না পুরস্কারে নিচ্ছ অস্কার জেতার ভাব। নিমাই নগরে নিমায়ের অভাব, ও নিমাই নগরে নিমায়ের অভাব, নিমাই নগরে নিমায়ের অভাব। দুর্দান্ত, দুর্দান্ত, চমৎকার। আরো অনেকটা দিন, অনেকটা সময় আপনি সঙ্গীতের সাথে থাকবেন, বাজবেন, সেই প্রত্যাশা রাখছি। চমৎকার কিছু কাজ আমাদেরকে উপহার দেবেন। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। থ্যাংক ইউ। এবং মাছরাঙা টেলিভিশনকে আমিও ধন্যবাদ দিতে চাই এরকম সুন্দর আয়োজন করার জন্য, এবং আমাদের কথাগুলো আমাদের মতো করে, মানে জোর করে চাপিয়ে দিয়ে না শোনার জন্য। সো আমরা আমাদেরকে প্রকাশ করতে পারি স্বাধীনভাবে। সো ভালোবাসা মাছরাঙা টেলিভিশনকে।